অল্প স্বল্প গল্প কথায় আপনাকে স্বাগত। আজ আমাদের নিবেদন অঘোরকালী তন্ত্রসাধনা গল্পের চতুর্থ তথা সংসার মহাকাব্য পর্বটি। পূর্ববর্তী পর্বে আপনারা শুনেছেন দুই পরিবারের সুদীর্ঘকালের রেষারেষি ও রক্তপাতের অবসান ঘটিয়ে উমেশচন্দ্রের সাথে অঘোরকালীর শুভ পরিণয়ের বিস্তারিত ঘটনা। এই পর্বে শুনবেন বিয়ের পর ৩ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোলে কোনো সন্তান না আসায় বিভিন্ন সাংসারিক জটিলতা এবং তার উপশমের আশায় অঘোরকালী কিভাবে দৈবিক প্রতিবিধানের শরণাপন্ন হন। গল্প রচনা, পাঠ ও বিভিন্ন চরিত্রের কণ্ঠে শ্রী অনিরুদ্ধ মুখোপাধ্যায় এবং উমেশচন্দ্রের কণ্ঠে কৃষাণু সরকার। এই পর্বে নারী চরিত্রের কণ্ঠে আছেন শ্রীমতী কৃষ্ণা গুহ, দেবস্মিতা ও অঙ্কিতা। আবহ সৃজন, শব্দ সংযোজন, পোস্টার ডিজাইন ও অডিও রূপান্তর শ্রী কৃষাণু সরকার। দেখতে দেখতে ৩ বছর গড়িয়ে গেছে। এর মধ্যে অঘোরকালী নতুন বউ থেকে মুখুজ্জে বাড়ির গিন্নি হয়ে উঠেছে বেশ পাকাপোক্তভাবে। তবে হাঁকডাক, লাফালাফি কমেছে। বাড়ির বউ কিন্তু একরোখা আর জেদি স্বভাবটা একই রকম রয়ে গেছে। শ্বশুরমশাইয়ের আর সরকারি উকিল হওয়া হয়ে ওঠেনি। হঠাৎ কোর্ট থেকে হাওড়া মেশবাড়িতে ফেরার পথে বুকে একটা অস্বস্তি, তারপর এই তীব্র যন্ত্রণায় মাথা ঘুরে পড়ে যান। মেশের বহু পুরনো বাসিন্দা, অনেকের পরিচিত, সবাই ধরাধরি করে কাছেই মেশবাড়িতে পৌঁছে দেন। হাওড়া শহরে মেলাই আত্মীয় কুটুমরা আছেন। অনেকেই খবর পেয়ে দৌড়ে এলেও শেষ রক্ষা হয়নি। তবে উমেশের হাতে জল পেয়ে চোখ বুঝেছিলেন। একটাই আফসোস নিয়ে গেলেন, বংশধরদের মুখ দেখে যাওয়া হলো না। চলে যেতে চাননি। যাবার সময় মুঠোর মধ্যে ছেলের হাতটা ধরা ছিল। বোধহয় কিছু বলতে চেয়েছিলেন, হয়ে ওঠেনি। কিছু অস্পষ্ট শব্দ, বোঝা যায়নি। হাসি খুশি সরোজবাসিনী শোকের ঝাপটায় যেন মুখ স্থবির হয়ে গিয়েছেন। সংসার থেকে হাত তুলে নিয়েছেন। সারাদিন শ্রীধরের সেবায় দিন কেটে যায়। শুধুমাত্র উমেশ বাড়ি থাকলে ছোটখাটো কথাবার্তা। জেলেরা এসেছিল, কোন চাষি বীজ ধান নিয়ে গেছে, ঠাকুরের ভোগের বাতাসা ফুরিয়েছে, এইসব টুকটাক। ঈশ্বরচন্দ্র আজকাল একটু অন্যরকম হয়ে গেছেন। উমেশ জজ হয়েছে, বাড়ি ঘরদোর, শ্বশুরের দাক্ষিণ্যে শ্রীবৃদ্ধি ঘটেছে। তাই এসবে ঈশ্বরের কোনো ভাগ থাকার কথা নয়, উচিত নয়। নিজেও তা কখনো চাননি। ক্ষেত্রমোহন জমি জমা সামলায়, চাষিদের থেকে ফসলের ভাগা, তার বেচা কেনা। গরমের সময় আমে পাক ধরলে মাঝে মাঝেই বাগানগুলোতে যেতে হয়। এই সময় আম বাগান তার খুব প্রিয়। অনেক গাছ, অনেক ধরনের আম। 3টে বাগান নিয়ে 32 বিঘে জমি, 100 গাছ আছে প্রায়। তাদের সঙ্গে সময় কাটাতে, তাদের ছায়ায় ছায়ায় ঘুরে ঘুরে ফসলের রং দেখতে খুব তৃপ্তি পান। 2 জন লোক ঠিক করা আছে। তাদের দেখাশোনার বিনিময়ে 5 বিঘে ধানি জমি ভাগে দেওয়া আছে। বাগানের ভিতর একটা পুকুর, ওরাই দেখাশোনা করে। বর্ষায় মাছ ছাড়া, গুঁড়ি পানা দেওয়া। গরমে জল কমে এলে তালপাতার ছাউনি করে দিতে হয়, মাছেরা তার নিচে বাঁচে। ক্ষেত্রমোহন ছিপ ফেলতে ভালোবাসেন। হুইল ছিপ, নাইলন সুতো, পিঁপড়ের ডিম, এসব তার প্রিয় বিষয়গুলোকে নিয়েই তার সুন্দর দিন কাটে। একা একা বসে ফাতনায় চোখ রাখেন। জলের ওপর ভেসে থাকা ফাতনায় কম্পন উঠলে উনি বুঝতে পারেন কত বড় মাছ। ছোট্ট করে একটা হ্যাঁচকায় গিথে যায়। তারপর সুতো কখনো টেনে কখনো ছেড়ে খেলতে ভালোবাসেন। এক সময় মাছটা ক্লান্ত হয়ে পড়ে, তখন ধীরে হুইলের সুতো গুটিয়ে পাড়ের কাছে এনে হাত মারেন। কাউ কাউ, ছাঁকনি জালটা নিয়ে দৌড়ে আয়। তারিণী মোড়ল 1 কোমর জলে নেমে ছাঁকনি জালে মাছটাকে ধরে নথ পরিয়ে আবার জলে ছেড়ে দেয় বরদাদা বাবুর আদেশে। বেলা পড়ে এলে ক্ষেত্র 2 ক্রোশ পথ উজিয়ে সাইকেলে ঘরে ফেরে। নিহারবালা কপট রাগ দেখায়। ওই ওই এলেন তেপুরে বাউন। কখন চান করবেন, কখন খাবেন, সে কথার কোনো ঠিক আছে? বাড়ির লোকজন যে না খেয়ে দিয়ে বসে আছে সে কথা ওনার মাথায় থাকে না।
হলো ছোট, এই নাও তোমার ভাসুর মাছ এনে আমার মাথা উদ্ধার করেছেন। নে নে, ঝপ করে কেটে বেঁচে দিয়ে দিঘি, আমি ততক্ষণ উনুনে কাঠকুটো জ্বালি। অঘোরকালী মাছ কাটতে খুব ভালোবাসে। থলে ভর্তি মাছ, আঁশ বঁটি আর আঁশ চুবড়ি নিয়ে পুকুরের আড়ায় ছায়ের গাদায় খুশি মনে চলে যায়। ছাইয়ের ওপর থলে উপুড় করে খুব খুশিতে হাসি মুখে মুন্ডু ফাঁপ করে। গলগলিয়ে টাটকা মাছের রক্ত দেখতে ওর খুব ভালো লাগে। বেলা পড়ে এসেছে। দোতলার বারান্দায় আরাম কেদারায় চোখ বুজে গা এলিয়ে আধশোয়া নৃত্যলাল বিশ্রাম নিচ্ছেন। অনেক কিছু চিন্তা ভাবনা ইদানিং বড় ভিড় করে, ঘুরপাক খায় মাথায়। সত্যকি আজকাল কেমন যেন সবকিছুতেই উদাসীন। বিহারিটা দিনকে দিন গোল্লায় যাচ্ছে। আজকাল মোসাহেব জুটিয়ে ফিটন হাঁকিয়ে কলকাতায় যাচ্ছে। কোনো কোনো রাতে সে বাড়ি ফেরে না। বেশিরভাগই গভীর রাতে যখন বাড়ি ফেরে তখন নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। দারোয়ানরা চ্যাং দোলা করে ঘরে দিয়ে যেতে বাধ্য হয়। নিজেকে বড় অপরাধী মনে হয়। উনি চোখ বুঝলে যে কি হবে ভাবতে গিয়ে শিউরে ওঠেন। একমাত্র মেয়ে আদরের অঘোরকালী অমন খরচাপাতি করে বিয়ে থা দিলেন। জামাই ও রূপে গুণে শারীরিক গঠনে রাজপুত্র, তবু মেয়েটা এখনো সন্তানের মুখ দেখতে পেল না। না চাইলেও বিষণ্ণতা চেপে ধরে চারিদিক থেকে। জামাইকে তিনি একমাত্র ভরসা করেন, কিন্তু সন্তানের বাপ হয়নি এখনো। যদি সে কারণে আবার বিয়ে করে বসে, কি করি বলো তো রাঙাবু, আমি তো দিশে খুঁজে পাচ্ছি না। পায়ের কাছে পানির ডিবে নিয়ে বসে সুপারি কাটছিলেন নিভা। স্বামীর দুশ্চিন্তাকেই তিনি জানেন। স্বামীর দিকে একটা পানের খিলি বাড়িয়ে নিজে মুখে খান দুয়ে পান ঠুসে বলেন, একটা কথা কইব মনে করি কাজের ঝঞ্ঝাটে ভুলে যাই। তুমিও তো সদা সর্বদা ঘরে থাকো নে, যে মনে পড়লে সন্ধ্যে সন্ধ্যে কইব। নৃত্যলাল বউয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, তো এখন বলো। পিকদানিটা মুখের কাছে ধরে পিক ফেলে গিন্নি বলেন, আমি বলি কি, দেওয়ানকে পাঠিয়ে গুরু বাবাকে নিয়ে এসে একবার যাগযজ্ঞের ব্যবস্থা করো। নজর লেগেছে গো, কেউ কিছু টুকটাক করেছে, নইলে আমার মেয়ের পরপর দুবার গব্ব কষে যায়। কথাটা শুনে উত্তেজনায় সোজা হয়ে বসেন নৃত্যলাল। সত্যিই তো, এই কথা তো তার মাথায় আসেনি একবারও। গিন্নির দিকে একদৃষ্টে চেয়ে থাকেন, ঠোঁটের কোণে প্রসন্নতার ছোঁয়া। হাঁক মারেন, নাটু নাটু, দেওয়ানকে ডাক, বল আমি ডাকছি, বিশেষ দরকার। সেই অমাবস্যা রাতে শ্মশান থেকে ফেরা স্তক প্রায় 3 দিন টানা বেহুঁশ হয়ে বিছানায় পড়েছিল অঘোর। মাঝে মাঝে কাতরানির আওয়াজ, গোঙানির শব্দ অঘোরের বেঁচে থাকার স্বাক্ষর। তো নৃত্যলাল রাতারাতি পালকিতে করে মেয়েকে নিয়ে তুললেন নিজের বাড়িতে। গুরুর প্রতি অবিচল আস্থা নৃত্যলালের। তাঁর দৃঢ় বিশ্বাস গুরু তাঁর সহায়, অতএব তাঁর মেয়ের কোনো বিপদ নেই। এ সবই গুরুর লীলা, সব তিনিই রক্ষা করবেন। প্রায় 7 দিন পরে বিছানায় উঠে বসল অঘোর। এই কদিনেই চেহারা ভীষণ ক্লিষ্ট, শুষ্ক, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। নিভারানী সর্বক্ষণ মেয়ের সঙ্গে লেপ্টে আছেন। গুরুদেবের নির্দেশ মতো ওষুধপত্র চলছে নিয়ম মতে। তিনি নিভা ও নৃত্যকে বলে গেছেন আগামী 1 মাস যেন অঘোর এখানেই থাকে। উমেশচন্দ্রের বসত বাটির দক্ষিণ পশ্চিমে লম্বা টানা ঝিলটা যেখানে শেষ, সেই পাড়ে একটা ঘর পত্তনি হলো। ইটের দেওয়াল দিয়ে, মাথায় খড়ের চাল দিয়ে একটা ঘর, সামনে একটা ঢাকা দেওয়া দাওয়া। অঘোর শ্বশুর বাড়ির উঠোনে পা রেখে বাড়ির ভিতরে না গিয়ে সোজাসুজি সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। পিছন পিছন স্বামী উমেশ ও বাবা নৃত্যলাল। কুমোর পাড়ার বুড়ো হারানিধি পালকে খবর পাঠানো হয়েছিল, সেও এসে হাজির। পাড়ার লোকে আড়ালে আবডালে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, ইয়া মা গো, ও মাগির তো মাথা খারাপ হয়ে গেছে গো। হ্যাঁ, পুকুর আড়ায় বসে দিন রাত্রির খালি কাদা মাটি ঘাটছে, নাওয়া খাওয়া নেই কো। দিন রাত্রির ওই বুড়োটার সঙ্গে কি নাকি ছাতার মাথার পুতুল করতেছে। হ্যাঁ, শ্যাল কুকুর আরো কি কমনে করতেছে কে জানে। আরে ও মেয়ে ছোট্টবেলা থেকে তো আধ পাগলি ছেলই, এখন তো পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। ধুর ধুর,
ও স্বামীটাও শালা মাগির ভেরুয়া। জমিদারের পয়সা সেই নবে পাগলির পুঁদের কাপড় কাটতেছে। উমেশচন্দ্রের কানে গেছে এসব কথা, গ্রাহ্য করেননি। এটুকু বুঝেছেন অঘোর অসৎ নয়, সন্তান কামনায় উদ্গ্রীব হয়ে উঠেছে মাত্র, আর সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। পালবুড়োর সাহায্যে গড়ে উঠল মা ভবতারিণীর মৃন্ময়ী রূপ। পালবুড়ো খড়ের কাঠামো বানিয়ে দিয়েছে, মাটির আঁট দেখে দিয়েছে, কিন্তু অঘোর নিজে হাতে মাটি দেওয়া থেকে শুরু করে কাদার প্রলেপ দিয়ে শুকোনোর পরে খড়ির গোলা, রং চাপানো, মুন্ডমালা, কোমরবন্ধি, মাথার চুল, সব শেষে মুখ চোখ আঁকা, সবটা অঘোর নিজে করেছে। পালবুড়ো বসে বসে দেখেছে, আর বারবার চশমা খুলে গামছা দিয়ে চোখ মুছেছে। মনে মনে বারবার মা কালীকে পেন্নাম ঠুকেছে। হে মা, কি দেখালি গো মা, নিজের হাতে নিজের রূপ দিলি। অবশেষে এলো কৌশিক অমাবস্যার দিন। আগমবাগী এসেছেন। নিজে থেকে আজ অঘোরের হাত দিয়ে মায়ের পূজা করাবেন, স্বামী স্ত্রীকে দিয়ে যজ্ঞ করাবেন, তারপর ভোর রাতে জোড়া পাঠা বলি হবে। গলায় ঢেলে দিলেন মায়ের চরণামৃত। তারপর দুজনের মস্তকে নিজের দক্ষিণ পদাঙ্গুষ্ঠ স্থাপন করে মন্ত্রোচ্চারণ করে আশীর্বাদ করলেন। বললেন, যাও, এবার তোমরা আপন কক্ষে গিয়ে শয়ন করো, দুয়ার বন্ধ করে শোবে। বলিদান তোমাদের দেখার জন্যে নয়, আমি আছি, নির্দিষ্ট সময়েই বলি হবে, তার পূর্বে তোমরা ইঙ্গিত পাবে। মনে রাখবে, একে অপরের সাথে যেন কোনো রূপ বিচ্ছেদ না হয়। উমেশ ইঙ্গিত বুঝতে পেরে অঘোরকে সাবধানে ধরে ধরে নিজেদের ঘরের দিকে এগিয়ে গেলেন। কখনো ভোর হয়নি। দুটো নিরীহ প্রাণের আর্তনাদ উমেশের কানে এলো। অঘোরকালী তখনও এক ঘোরের মধ্যে অর্ধচেতন অবস্থায় উমেশের আলিঙ্গনাবদ্ধ। উমেশচন্দ্রের চেতনায় তখন গুরুর নির্দেশ। মনে মনে মা ভবতারিণী স্মরণ করে অর্ধচেতন সহধর্মিণীর ওষ্ঠ চুম্বন করলেন। মায়ের পূর্ণ প্রতিষ্ঠা হল মুখোপাধ্যায় নিবাসে। দুপুরে গ্রামের মানুষ প্রসাদ গ্রহণ করল। জিরে বাটা দিয়ে প্রসাদী মাংসের ঝোল আর ঢেকি ছাটা চালের অন্ন। ক্ষেত্রমোহন আর নিহারবালা এদিকটা সামলে দিয়েছিল। বাড়ির ছেলেপুলেরাও পরিবেশন করেছিল। উমেশচন্দ্রের সেদিন আর কোর্টে যাওয়া হয়ে ওঠেনি। আশ্চর্যের ব্যাপার, এখন আর গলার ভিতরে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই, একেবারে স্বাভাবিক। প্রায় বেলা 11টা নাগাদ ঘুম ভেঙে অঘোরকালী যখন ধড়মড়িয়ে উঠে বসল, উমেশের মনে হলো তার পাগলি বউটা কেমন যেন আজ একটু অন্যরকম। মুখের দিকে তাকিয়েই একটা নিঃশব্দ হাসি হেসে ঢুক করে স্বামীকে একটা প্রণাম করে তরবড়িয়ে নেমে গেল একতলায়। নিহারবালা খপ করে ধরে ফেলেছে যাকে, হাসি মুখে বলে, চারিদিকে যে সিঁদুর একেবারে ল্যাপটা লেপটি করে ফেলেছিস। খিড়কির দরজা দিয়ে বাগান বাড়ি চান ঘরে চলে যা, আমি শৈলের মাকে দিয়ে সাবান কাপড় গামছা সব পাঠিয়ে দিচ্ছি। দাড়িয়া বান্দা, ফুসফুস, কুমির ড্যাঙা। আগে অঘোর ছিল দলের মাথা, এখন বিয়ে হয়ে গেছে তাই লজ্জা পায়, তবে খুব ইচ্ছে করে। সব দিন আশা হয়ে ওঠে না। শাশুড়ির মুখ দেখে বুঝতে পারে তার ভারী অপছন্দ। ঘরের বউ ধিঙ্গিপোনা করবে, গাঁয়ের লোক বলবেটা কি? তবে শুক্রবার বিকেলে শাশুড়ি কিচ্ছু বলে না, মনে মনে বলে, আহা যাক যাক, স্বামীর অপেক্ষায় সারাটা সপ্তাহ মন মরা হয়ে থাকে, আর এ তো ঘরের সামনেই। হঠাৎ শোঁ শোঁ করে আওয়াজ ধীরে ধীরে বড় বড় গাছেদের মাথায় ঝাঁপিয়ে পড়ল। রাস্তার ধুলোবালি লাট্টুর মতো ঘুরপাক খেয়ে উঠল। ছেলেমেয়েরা খেলা ছেড়ে হই হই করে ছুটল যে যার ঘরের পানে। অঘোর এক ছুটে বাড়ির দিকে দৌড়ে আসতে গিয়ে হঠাৎ তার মাথাটা ঘুরে গেল। মনে হলো চোখের সামনে সারা পৃথিবীটা যেন দুলছে। বাড়ি ঘর গাছপালা সব ঘুরছে। বাড়ির সদর দরজা ধরে ফেলে কোনো রকমে নিজেকে সামলে নেয়। গাটা যেন ভিতর থেকে কেমন গুলিয়ে ওঠে, ওয়াক ওয়াক শব্দ করে বমি করে।
দেখতে পেয়ে বারান্দা থেকে দৌড়ে নেমে আসা নিহারবালা ধরে ধরে নিয়ে যায় বারান্দার এক কোণে। শাশুড়িও হন্তদন্ত হয়ে ছুটে আসে। কি হয়েছে, কি হয়েছে বড় বৌমা? ও বৌমায়ের কি হলো? অঘোর আবার শব্দ করে বমি করে। নিহার পিঠে হাত বুলোয়। কিচ্ছু হয় না মা, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। সকলেরই অমনই হয় রে। নে এবার মুখটা একটু ভালো করে ধুয়ে এনে দিইনি। হ্যাঁ, এবার একটু শুয়ে থাক। সরোজবাসিনীর চোখে মুখে আনন্দ ধরা পড়ে। দুহাত জোড় করে কপালে ঠেকান। জয় বাবা শ্রীধর, ঝড় বৃষ্টি মাথায় করে ঘরে এলে ঠাকুর। দেখতে দেখতে শুরু হয়ে যায় প্রকৃতির মহাপ্রলয় নাচন। মড়মড় করে ভেঙে পড়ে পায়খানার পিছনের তেঁতুল গাছটা। প্রচণ্ড গর্জনে দাপিয়ে বেড়ায় ঝড়। পুকুর পাড়ে জাম গাছটা গোড়া শুদ্ধ উপড়ে পড়ে পুকুরের মধ্যে। নারকেল সুপারি গাছগুলো যেন প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছে প্রলয়ঙ্কর ঝড়ের সঙ্গে। রাত নেমে আসে, বাড়ির সকলের চিন্তা বাড়ে। উমেশচন্দ্র এখনো ফিরল না, কোথাও আটকে গেছে হয়তো। অনেক দূরের পথ, সেই চুঁচুড়া ইথা কোথা। রাত যত বাড়ছে তত ঝড়ের দাপট যেন বেড়েই চলেছে। একবার মনে হলো ঝড় যেন উড়ে চলে গেল অন্য কোনো দিশায়। এই বুঝি শান্ত হলো, কিন্তু পলকের মধ্যেই আবার দ্বিগুণ রোষে ফিরে এসে প্রবল গর্জনে ঝাঁপিয়ে পড়ে। পটপট করে ভেঙে পড়ছে নিরীহ সুপারি গাছ, সজনে গাছ, বড় বড় শিরীষ গাছ। প্রাণপণে যুদ্ধে যুদ্ধে কোথাও উপড়ে পড়ছে, কোথাও মোটা মোটা ডাল প্রচণ্ড শব্দ করে ভেঙে পড়ছে। ক্ষেত্রমোহন আর জেঠিমা সরোজবাসিনী সব দরজা জানলা ভালো করে এঁটে দিয়েছেন, তাতেও পাল্লাগুলো ঠক ঠক করে কাঁপছে। এদিকে চিন্তাও বাড়ছে। দেয়াল ঘড়িটা ঢং ঢং করে রাত 12টায় জানান দিল। উমেশের জন্য অঘোরের দুশ্চিন্তা লক্ষ্য করে সরোজবাসিনী। নিজেরও হচ্ছে, ছেলেটা কোথায়, কোন রাস্তায় আটকে গেল, এখনো তো ফিরল না। রাত বাড়তেই থাকে। এইবারে বৃষ্টি এলো ঝাঁপিয়ে। গোয়াল ঘরের টিনের চালে আওয়াজ আসে। গাই গরুরাও যেন ভয় পেয়েছে, পরিত্রাহী ডাকছে, আম্বা আম্বা। কুকুর বেড়ালগুলো ধানের মরায়ের তলায় গিয়ে সে দিয়েছে। অঘোরের আরও চিন্তা তার মা ভবতারিণীর জন্য। মায়ের ঘরের খড়ের চালা এতক্ষণে উড়ে গেল কিনা দেখার জন্যে জানলার পাল্লাটা একটু ফাঁক করে বোঝবার চেষ্টা করতেই বাজের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল। বিস্ফারিত চোখে দেখল মন্দিরের চাল উড়ে গেছে, সামনের দেওয়ালটাও ভেঙে পড়েছে, আর মা ভবতারিণী খড়গ হাতে একা দাঁড়িয়ে আছেন। নিচের ঘরে কেউ ঘুমোয়নি, সব জেগে বসে আছে। কেউ কিছু বোঝার আগেই অঘোর এক ছুটে সিঁড়ি দিয়ে নেমে বারান্দা থেকে এক লাফে উঠোনে পড়েই ছুটে গেল ভেঙে পড়া মন্দিরের মধ্যে। সোজা পাঁজা খোলা করে মাকে নিয়ে উঠে এলো বারান্দায়। সরোজবাসিনী চমকে গিয়েছেন অঘোরের ক্ষিপ্রতা লক্ষ্য করে। মনে মনে একটু ভয়ও হচ্ছে, এই সবে পেটে এসেছে আর এই সময় এমন লাফাই ঝাঁপাই। আবার না খসে যায়। কিছু বলতে গিয়েও থেমে যান। সরোজ আর কথা বাড়ান না, আঁচলের চাবি দিয়ে দরজাটা খুলে দেন। নিহারবালা রেডির তেলের বাতিটা নিয়ে এগিয়ে আসে। টানা 3 দিন ঝড় বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হাওড়া, হুগলি আর গঙ্গার অপর পাড়ে 24 পরগনা, নদীয়ার বিস্তীর্ণ অঞ্চল ডুবে গিয়েছিল। কোথাও হাঁটু জল তো কোথাও ডুব জল। বহু জায়গায় বাড়িঘর ডুবে গেছে। গৃহপালিত জন্তু কত যে ভেসে গেছে তার ইয়ত্তা নেই। নৃত্যলাল খোঁজ খবর রাখছিলেন মেয়ের বাড়ির কোনো অসুবিধে আছে কিনা। তিনি সরোজবাসিনীকে আশ্বস্ত করেছিলেন, আপনার ছেলের কিচ্ছু হয়নি, সে ভালো আছে। রাস্তাঘাট জাগলেই, গাছপালা কেটে সরিয়ে রাস্তা সাফা হলেই সে আসবে। 7 দিন পর উমেশচন্দ্র বাড়ি ফিরেছিলেন। কোর্ট আপাতত বন্ধ আছে। ধীরে ধীরে আবার সবকিছু ছন্দে ফিরেছিল। স্কুল, কলেজ, আপিস, কোর্ট কাচারি সব খুলে গিয়েছিল। রাস্তাঘাট, যান চলাচল সব স্বাভাবিকভাবেই ঠিকঠাক হয়েছিল। তবে অনেকটা সময় লেগেছিল স্বাভাবিক হতে। কলকাতা, হাওড়ায় টেলিফোন ব্যবস্থা চালু হয়ে গেছে গত বছরের মধ্যে। এখন জেলায় জেলায় কাজ চলছে। প্রধান সড়কের পাশে পোস্ট পোঁতা, তার টানা চলছে। এ নিয়ে লোকের কৌতূহলের শেষ নেই। বলি, হ্যাঁ,
তারের ভেতর দিয়ে নাকি কথা চলে যাচ্ছে। তাই নাকি? হেতা হতে কোথা নাকি কলকাতা দিল্লিতেও পৌঁছে যাচ্ছে। খালি ঘুরুত ঘুরুত করে চাকতি ঘোরাও আর হ্যালো হ্যালো করে বলতে হবে, ব্যাস যার সঙ্গে ইচ্ছে কথা বলতে পারবে। হাটে বাজারে যেখানেই লোকের জটলা সেখানেই এই এক আলোচনা। পোস্ট অফিসে হাসপাতালে লোকের উঁকি ঝুঁকি, জিনিসটা কি দেখার কৌতূহলের শেষ নেই। লোকে রাস্তার ধারের পোস্টে কান লাগিয়ে শোনে, কুঁই কুঁই চ্যাঁচুঁই করে আওয়াজে কথাগুলো দৌড়োয়। উমেশচন্দ্র নিজ পদমর্যাদার জোরে নিজের রেসিডেন্সিয়াল কানেকশনটা পেয়েছেন। শ্বশুর বাড়িতেও টেলিফোন বসেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের স্পেশাল কনসিডারেশনে। চারদিকে স্বদেশি ডাকাতদের হামলা চলছে, তাই কিছু স্পেশাল কানেকশন দেওয়া হয়েছে। জ্যৈষ্ঠ মাসে একটা শুভ দিনক্ষণ দেখে নৃত্যলাল সাতভক্ষণের দিন ঠিক করে এ বাড়িতে জানাতে এলেন এক রবিবার সকাল 10টা নাগাদ। পিছন পিছন তার দেওয়ান। আজ ভূপতি ময়রার দোকান হয়ে বাজারের ভিতর দিয়ে হেঁটে হেঁটেই এসেছেন। দেওয়ানের হাতে দুটো পেল্লায় মাটির হাঁড়ি। নৃত্যলাল হাত বাড়িয়ে বললেন, দাও, আমার হাতে একটা দাও। আর তুমি চরিত সাহেবের থেকে একটা বড় কাতলা মাছ নিয়ে নাও, বড় খোকা বলে রেখেছে। রবিবার ছুটির দিন, জলখাবার খেতে একটু দেরি হয়। ক্ষেত্র, উমেশ, বৃদ্ধ ঈশ্বরচন্দ্র আর ক্ষেত্রর বড় ছেলে সব বৈঠকখানায় একসঙ্গে জলযোগ শুরু করেছেন। এমন সময় নৃত্যলাল হাসি মুখে উদয় হলেন। বাহ, ঠিক সময় এসে পড়েছে তাহলে। হ্যাঁ? ঈশ্বরচন্দ্র এখন আর আগের মতো গম্ভীর নেই। ফোকলা মাড়ি বার করে হাসতে হাসতে সম্ভাষণ করেন, আরে কি ভাগি, আমাদের বেই যে, ও বড় বউঠান, দেখো দেখো কে এসেছে। আজ নৃত্যলাল খুব প্রসন্ন চিত্ত। হাত জোড় করে সকলকে সাতভক্ষণের দিনক্ষণ জানিয়ে নিমন্ত্রণ করলেন। সরোজবাসিনীকে অনুরোধ করে বললেন, বেয়ান, আমার কন্যার প্রথম সন্তান হবে। আপনার বোন বলে পাঠিয়েছেন অঘোরকে যদি আপনি বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেন, নাতি বা নাতনি ঈশ্বরের কৃপায় যেই আসুক, একেবারে মামার বাড়িতে অন্নপ্রাশনের ভাত খেয়ে তবে আসবে। এখন আপনার অনুমতি প্রয়োজন। সরোজবাসিনী কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই সিঁড়িতে দাঁড়িয়ে ঘোমটার ভেতর থেকে অঘোরকালীর জবাব এলো, তা কেমন করে হবে বাবা মশাই? আমার মা ভবতারিণীর কি হবে? তাকে কে দেখবে? তাকে ফেলে আমি কোথায় যাব? একবার তেনার ঠাঁই নাড়া হয়েছে ঝড়ের তারে, আপনি তো জানেন। কথায় বলে দিন বয়ে যায় নদীর জলের থেকেও আগে। দেখতে দেখতে বছর গড়িয়ে গেল মুখুজ্জে পরিবারের সাদামাটা আটপৌরে জীবনেও। হাসি কান্না, আলো আঁধারি সব কিছুর মিশেলে। ঈশ্বরচন্দ্র দেহ রক্ষা করেছেন 72 বছর বয়সে, সামান্য জ্বর আর সর্দি কাশিকে উপলক্ষ করে। সরোজবাসিনী যেন আরো গুটিয়ে গেছেন নিজের মধ্যে। সারা দিন কাটে ঠাকুর ঘরে গৃহদেবতা শ্রীধর গোপালের সেবায়। ভোরবেলায় কেউ ওঠার আগেই তাঁর ঠাকুর ঘর পরিষ্কার করা, স্নান পর্ব, বাগানে ঘুরে ঘুরে ফুল তোলা, নিজের হাতে ঠাকুরের বাসনপত্র মাজা, সব কাজ শেষ হয়ে যায়। বাড়িতে এখন রান্নার লোক বহাল হয়েছে। কাটিহাট থেকে এসেছে এক মৈথিলি বামুন, রান্না বান্না ভালোই করে। ইতিমধ্যে অঘোরবাসিনীর সন্তান ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো দেখেছে। অঘোরের কোল জুড়ে এখন জোড়া সন্তান। মা ভবতারিণীর করুণায় একসাথে এক জোড়া কন্যা লাভ হয়েছে। বাড়িতে আনন্দের লহর বয়ে গেছে। বহু বছর এই বাড়িতে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়নি। ঘর ভর্তি ছেলের দল। ঈশ্বরচন্দ্র তখনও বেঁচে ছিলেন। এক জোড়া নাতনির খবরে খুব আনন্দ পেয়েছিলেন। জয় মা মেলাই বুড়ি, মা জগদম্মা, তুমি দয়া করে মুখ তুলে চেয়েছো মা। বিছানায় বসেই আবদার করেন, দাও দাও, আমার কোলে একবারটি শুইয়ে দাও, দেখে আস মেটাই। কাপড়ে মোড়া দুই নবজাতিকাকে কোলে পেয়ে সে কি আনন্দ।
চোখে মুখে শিশুদের মতো উচ্ছ্বাস, কত কথা আপন মনে, কত প্রতিশ্রুতি। একসাথে বাগানে খেলবো, মেলা দেখতে যাব, এই সুন্দর সুন্দর হাতে সোনার বালা গড়িয়ে দিতে হবে, পায়ে মল, সারা ঘরে দুই বোনে ছোট্ট ছোট্ট পায়ে ঘুরে ঘুরে বেড়াবে আর ঝুমঝুম করে বাজবে। সরোজবাসিনীরও খুব আনন্দ হয়েছে, তবে ওর প্রকাশ চিরকালই খুব মাপা এবং সংযত। নৃত্যলাল খুশি হয়েছেন, তবে নাতি হলে আরো আনন্দ হতো। ঠিক হ্যায়, কুছ পরোয়া নেই। গুরুদেবের কৃপায় মা ভবতারিণী তাঁর মেয়ের সন্তান হয়ে এসেছেন দুই ভিন্ন রূপে, এই বা কম কথা কি? আয়, এবার কে আছিস বাপের বেটা বেটি? বলে দেখ না, বলে দেখ না একবার, আমার মেয়ে বাঁজা, খাল খিঁচে দেব না। স্ত্রী নিভারানী চাপা স্বরে ধমক দেন। কি হচ্ছেটা কি? কচি খোকাদের মতো বলি, দিনকে দিন বয়স বাড়ছে না কমছে? উমেশচন্দ্রের পদোন্নতি হয়েছে, মুন্সেফ থেকে প্রমোশন পেয়ে এখন জেলা আদালতে সেশন জজ হয়ে চুঁচুড়া থেকে বদলি হয়ে হাওড়ায় এসেছেন। মেয়েদের যখন 6 মাস বয়স হলো, উমেশ তখন মাকে একদিন জিজ্ঞেস করলেন, মা, দিন তো এসে গেল, তোমার বৌমা বলছিল মুখে ভাতের কি রকম কি করতে হয় মা? সরোজবাসিনী বলেছিলেন, মেয়ে হয়েছে, তার তোর মুখে ভাত কি হবে রে? আচ্ছা, মাত্র 2 মাস আগে ঠাকুর দাদা মারা গেল, এখন তো কার অসুখ, ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে দিলেই হবে, আর কিছু করতে হবে না। ছেলে হলে তখন করিস। অঘোরের মা নিভারানী মেনে নিতে পারেননি সে কথা, বলেছিলেন, ও কথা বললেই হলো? রায় বাহাদুরের একমাত্র ঘরের নাতনি, নোকে কি বলবে? মামার হাতে মামার বাড়িতে মুখে প্রসাদ দেওয়া হবে, তাহলে তো আর কালো সুচ নেই গো। শেষ পর্যন্ত উমেশের মত অনুসারে খুব ধুমধাম করে মেলাই বাড়িতে পুজো দিয়ে মায়ের মন্দির প্রাঙ্গণেই মায়ের প্রসাদ পেল 2 নবজাতিকা। মুখে প্রসাদ দিয়েছিলেন দাদামশাই নৃত্যলাল, নাম দিয়েছিলেন মৃণালিনী আর তরঙ্গিনী, ডাক নাম জবা আর নীলা। সরোজবাসিনী এসেছিলেন, 2 নাতনিকে সোনার হার, রূপোর গোঁট বিছে আর রূপোর মল দিয়ে আশীর্বাদ করেছিলেন। জাট শাশুড়িকে নিয়ে ফেরবার সময় নিহারমালা বললেন, ছোট বউ তো আবার পোয়াতি হয়েছে। সরোজ মুখ ঘুরিয়ে ছোট্ট করে জিজ্ঞেস করলেন, কমাস? এই 2 মাস। অঘোর সন্ধ্যে 7টা বাজলে আঁতুর ঘরে ঢোকেন। ওটা বহুকাল ধরে বাড়ির বউদের আঁতুর তোলার কাজে ব্যবহার হতো, তাই ওটা এখন আঁতুর ঘর বলেই পরিচিত। অনেক দিন অব্যবহারে ঘরটা ফাঁকা পড়েছিল এই বাড়িতে ছেলেপুলে না হওয়ার কারণে। সেই ঝড়ের রাতে অঘোর অন্য কোনো উপায় না পেয়ে চটজলদি মা ভবতারিণীর বিগ্রহকে ভাঙা মন্দির থেকে তুলে এনে এই ঘরেই পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। প্রথম দিকে পরিবারের কেউ কেউ এ নিয়ে মৃদু আপত্তিও তুলেছিল। মুখোপাধ্যায়রা বংশানুক্রমে ভগবান বিষ্ণুর উপাসক, ঘরে তাঁর নিত্য সেবা হয়, অন্নভোগের জন্য পারিবারিক জমি জমা নির্দিষ্ট করা আছে, সেখানে নতুন করে শক্তির উপাসনা, তাও ভদ্রাসনে। এ নিয়ে অনেক কথা উঠেছিল। উমেশচন্দ্র সব শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন। তাঁর কথায় শ্যাম আর শ্যামায় এই ভেদভাব মানুষের অজ্ঞানতার ফল, ওসব ছেঁদো যুক্তি, অন্তরের কথাই বড় কথা। অঘোর যা করছে শাস্ত্র অনুযায়ী তার কোনো অন্তরায় নেই। আর কেউ কথা বাড়ায়নি। সেই থেকে মা ভবতারিণীর পাকাপাকি ঠাঁই ও নিত্য সেবা চলে ওই আঁতুর ঘরে। অঘোর নিজে হাতে সব করে। সন্ধে 7টায় মায়ের দুয়ার ভিতর থেকে বন্ধ হয়ে যায়, সেখানে আর কারু প্রবেশ অধিকার নেই। ভিতর থেকে আরতির শঙ্খ ঘণ্টাধ্বনি, মন্ত্রোচ্চারণ, ধুনোর গন্ধ ভেসে আসে। পুজো পদ্ধতি কেউ জানে না। আগে অনেকেরই কৌতূহল ছিল, এখন সয়ে গেছে। দেখতে দেখতে দিন এগিয়ে আসছে। অঘোরের কোমর ভারী হচ্ছে, গর্ভের সন্তান বাড়ছে, তার পূর্ণ লক্ষণ ফুটে উঠছে। তারু পিসি একদিন দুপুর বেলায় উঠোনে মুড়ি ভাজতে এসে নজর করে অঘোর চান করে ঘাট থেকে উঠে আসছে। বলি, হ্যাঁ গা, ও মামুন বৌদি, তোমার বেটার তো ভরা কুয়াতি গো, এ তো পুরো সময় দেবে নে গো, অজ্ঞেরই বিয়োবে, এবারও তো বেটির মা হবে গো।
কথাটা কানে যেতেই অঘোরের বুক ধড়াস করে ওঠে, মাথাটা টলে যায়, কোনো রকমে সামনের পেয়ারা গাছের ডাল ধরে বসে পড়ে। ঘাট থেকে চিৎকার করতে করতে ভেজা কাপড়ে দৌড়ে আসে নিহারবালা। সরোজবাসিনী উঠোন থেকে ছুটে যান। তারু পিসিও মুড়ির হাঁড়ি কোনো রকমে উনুন শাল থেকে নামিয়ে ছুটে যায়। কাপড় ঘেরা দাও, কাপড় ঘেরা দাও, গরম জল আনো শিগগিরি। এই এই ব্যাকে ছেলে টেনে দূরে যাও, দূরে যাও, যাও বলছি। আচ্ছা শোনেন, সরোজবাসিনী উঠোনের দড়িতে শুকোতে দেওয়া কাপড় তুলে নিয়ে আসেন। কাপড়ের আড়াল থেকে অঘোরের আর্তনাদ ভেসে আসে। তারপরে শিশুর কান্না। তারু বুড়ি দু হাতে নবজাত শিশুকে তুলে ধরে ফোকলা দাঁতে হাসে। কি বলেছে দেখি হবে, এই দেখো ইঁদুর ছানা, সাদা ইঁদুর। ক্ষেত্রমোহন লজ্জা সরমের মাথা খেয়ে বলে, এই ওকে ঘরে তুলতে হবে। খোকা খোকা, আতুর ঘরে একটা বিছানা পেতে দে। নিহার নিহার, বৌমার কাপড় চোপড় ঠিক করে দাও, ওকে ঘরে তুলে নিয়ে যাব। সন্ধেবেলায় উমেশ যখন অফিস থেকে ফিরলেন, তখন বাড়ির বারান্দায় শ্বশুর আর বড় শ্যালক দাঁড়িয়ে আছে। কলকাতা থেকে লেডি ডাক্তার আর আয়া আনানো হয়েছে। সাত্তকী এগিয়ে এসে উমেশের কাঁধে হাত রাখে। চিন্তার কিচ্ছু নেই, সব ঠিক আছে, মা মেয়ে দুজনেই ভালো আছে। অঘোরের পর পর তিনটে কন্যা সন্তান লাভের পর থেকেই তার জীবনে নেমে আসে এক অদ্ভুত বিষণ্ণতা। মনের মধ্যে বিষাদের স্রোত বইতে শুরু করে। চারদিক থেকে কখনো নীরবে, কখনো সরবে, কখনো ঘর, কখনো বাহির হতে একের পর এক বিষাক্ত বাক্যবান ক্রমাগত আঘাতে আঘাতে পর্যুদস্ত করে ফেলেছে। আজকাল উমেশের ব্যবহারে এক অদ্ভুত শীতলতা, বড় বেশি চুপচাপ, প্রয়োজন ছাড়া কথা বেশি একটা বলে না। আজকাল সন্ধেবেলায় স্টেশনের ধারে তার চেম্বারে বসে বন্ধুদের সাথে সময় কাটিয়ে প্রায় রাত 10টায় ঘরে ফেরে। শাশুড়ি মুখে কিছু বলেন না, কিন্তু ঘন ঘন দীর্ঘশ্বাস আর নিজের মৃত্যু কামনা অঘোরকে আহত করে। সে বুঝতে পারে না তার দোষ কি। গুরুদেবের সেই আশ্বাস বাণী, তোর ছটা ছেলে হবে, সেটা কি তবে মিথ্যে হয়ে যাবে? নৃত্যলাল একা একা অন্ধকার বারান্দায় পায়চারি করেন। বোঝা যায় তার দুশ্চিন্তা তাকে স্থির থাকতে দিচ্ছে না। নিভা দীর্ঘশ্বাস ছেড়ে স্বামীকে সান্ত্বনা দেন। কি আর করবে, তুমি তো আর কম কিছু করনি গো। আমাদের ভাঙা কপাল, আর মেয়ে যেমন ভাগ্যে করে জন্মেছে। নিভারানীর হঠাৎ গুরু কালীকৃষ্ণের কথা মনে পড়ে যায়। সেই যে মেয়ের ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে গেলেন, আজ প্রায় বছর সাতেকার এদিকে মারাননি। হ্যাঁ গা, গুরুদেবের খবর কিছু করা যায় না। তিনি তো বহু বছর আমাদের আর দর্শন দেননি। এক সপ্তাহ পরে দেওয়ান মশাই খবর নিয়ে ফিরেছেন। গুরুদেব জীবিত আছেন, তবে কামাখ্যায় নেই, তারাপীঠেও নেই। ওনার কয়েকজন সঙ্গীদের কথা অনুযায়ী তিনি হিংলাজ থেকে ফিরে আর এদিকে না এসে হিমালয়ের দিকেই রয়ে গেছেন নির্জন সাধনার উদ্দেশ্যে। নিত্যলালকে আজ এই প্রথম কেউ কাঁদতে দেখল। বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন। রক্ষা করো বাবা, রক্ষা করো ঠাকুর। ইদানিং অঘোরকে যেন বড় রুগ্ন লাগে। চোখ দুটো কোটরে ঢুকে যাচ্ছে দিনকে দিন। চোখের কোণে গাঢ় কালি পড়েছে, টুলটুলে গাল তুবড়ে যাচ্ছে দিনকে দিন। সরোজবাসিনী প্রায় ছেলেকে বলেন, তুই বড্ড এলাকারি দিচ্ছিস বাপু, একবার নিয়ে যা না হাওড়ায় ওই মেম ডাক্তারের চেম্বারে, ভালো করে দেখিয়ে নিয়ে আয়। রোগ বেড়ে গেলে তখন আর সামলাতে পারবি না শেষকালে। অনেক সাধ্যি সাধনা করে অঘোরকে বুঝিয়ে সুঝিয়ে উমেশ এক রবিবার সকাল সকাল বউ আর বাচ্চাদের নিয়ে শহরে গিয়েছিল, কোর্টের গাড়ি নিয়ে এই প্রথম সপরিবারে। নিহারবালা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। 8 পৌরে গহনা খুলে দিয়ে ভারী গহনা বিয়ের বেনারসি পরিয়ে দিয়েছিল। থুতনি নেড়ে আদর করে বলেছিল, যা তো, সন্ধ্যের আগে একদম ঘরে ঢুকবি নি, ডাক্তার দেখিয়ে ঘরের মাঠে ঘুরবি,
হগ মার্কেটে গিয়ে শাড়ি কিনবি, বাচ্চাদের জন্য ভালো ভালো জামা কাপড় কিনবি, শরবত খাবি, আর সাহেবি বিস্কুট কিনে সবাই মিলে খাবি। হ্যাঁ, আর হ্যাঁ, ডাক্তারের কাছে নজর না করে সব বলবি শরীরের কি কম না অসুবিধে, কেমন? উমেশচন্দ্র আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলেন ডক্টর মিসেস ম্যাকার্থির, সকাল 11:30টায় বউবাজার লেডি ডাফরিন হসপিটালে। ম্যাডাম নিজে হাসি মুখে অভ্যর্থনা জানান। উনি দুজনকেই ভালো করে চেনেন সেই বিয়ের দিন থেকে। তারপর ছোট মেয়েটা হবার পরে স্পেশাল কলে উনি ওদের বাড়ি গিয়েছিলেন অঘোরকে চেক আপ করতে। অনেক দিন বাংলায় আছেন, ভালো বাংলা বোঝেন, অনেকটা বলতেও পারেন। খুব খুশি বাচ্চা মেয়েদের দেখে, গাল টিপে আদর করে বললেন, খুব ভালো করিয়াছো মাই ডিয়ার। ও মাই সুইট ডলস। ওয়ার্ড বয়কে দিয়ে কলিন্স লেনের রয়্যাল কনফেকশনারির কুকিজ আর চকলেট আনালেন। মিসেস ম্যাকার্থি অঘোরকে নিয়ে ঢুকে গেলেন চেম্বারের ভেতরে। উমেশ বাইরের ওয়েটিং স্পেসে বাচ্চাদের নিয়ে বসে বসে নিজে হাতে মেয়েদের কুকিজ খাওয়াতে খাওয়াতে ভাবছিলেন, বাচ্চাদের এত হাসি মুখ, এত আনন্দ আগে তো কখনো দেখেননি, দেখার চেষ্টাও করেননি। দাদা, আর একটা খাবো। আমরা খাবো, দাও। নিজের চোখকে বাধা দিলেন না। এই প্রথম বাবা তার মেয়েদেরকে ডেকে পাশে বসিয়ে আদর করে বিস্কুট খাওয়াচ্ছেন। My dear Umesh, she needs a change with pleasure. Beside medicine, please do something immediately. Take a leave for at least a month. In case of any problem, to get sanction of leave, please intimate me. Don't hesitate, please. ডক্টর মিসেস ম্যাকার্থির অ্যাডভাইসটা শোনার পর থেকে উমেশচন্দ্রের মাথার মধ্যে কথাটা ঘুরপাক খাচ্ছে। She needs a change with pleasure. কই, কখনো তো একবারও মুখ ফুটে অঘোর বলেনি তাকে। রাত 9টার মধ্যে রাতের খাবার খাওয়ার অভ্যাসটা উমেশের বহুদিনের। তারপর হয় মেলাই বাড়িতে বন্ধুদের সাথে একটু আড্ডা, না হলে নিজেদের বাড়ির ছাদে দাদা ক্ষেত্রমোহনের সাথে গল্প করতে করতে ঘণ্টাখানেক পায়চারি করা। অঘোর তখন মেয়েদের খাইয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছিল। উমেশ মায়ের কাছে গিয়ে নিচু স্বরে অনুরোধ করলেন, মা, মা, একবারটি ছাদে আসবে? সরোজ একটু আশ্চর্যই হলেন ছেলের এই রকম অনুরোধে। নিচু স্বরেই জিজ্ঞেস করলেন, কেন রাত, এত রাতে ছাদে কেন? উফ, এসোই না, কথা আছে। ছাদে ক্ষেত্রমোহন মাদুর পেতে শুয়ে আকাশের তারা দেখছিলেন। পায়ের আওয়াজে উঠে বসলেন। ও কাকিমা, কি ব্যাপার অমু, কিছু বলবি? উমেশ সবিস্তারে মা ও দাদাকে মেম ডাক্তারের কথাগুলো বললেন। দাদা, এই জন্যই মাকে নিয়ে তোমার কাছে এলুম। এখন তোমরাই বলো আমার কি করা উচিত। না না, এতে বলার কি আছে, নিশ্চয়ই যাবি, ব্যবস্থা করে ফেল। কোথায় যাবি, কিভাবে যাবি, সব ঠিক করে ফেল। কাকিমাকেও নিয়ে যা, কাকিমার একটু বাইরে বেরোনো হবে। সরোজবাসিনী আপত্তি করেন, না না, তোরা যা, আমার আর কোথাও যাওয়ার দরকার নেই বাবা। আমি একবারে তোদের কাঁধে চড়ে বাড়ির বাইরে যাব। মা, তুমিও এমন করে বলবে? তুমিও অভিমানের কথা কইবে? তাহলে সব দোষ আমারই? তুমি কি একবারও আমাকে তোমার মনের কথা কয়েছো বলো? আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি? শেষ পর্যন্ত কাশি যাওয়াই সাব্যস্ত হলো। নিহার অঘোরকে বলে, যা না মুখ পুরি, গাই গুই করছিস কেন? আমি তো আছি নাকি? তুই যা, কিচ্ছু চিন্তা করিস নি। বাবা বিশ্বনাথের দর্শন মহাপুণ্যের কথা। নৃত্যলাল বায়না ধরলেন, বাবা জীবন, আমি আর তোমার শাশুড়ি মাও হব তোমাদের সঙ্গী। কবে আছি কবে নেই, তোমাদের পয়ে ইহজন্ম সার্থক হোক। তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি ছুটির দরখাস্ত করো, দিনক্ষণ ঠিক করে আমাকে বলো। একটা বড় বজরা, অন্তত 3 কামরাওয়ালা বন্দোবস্ত করতে হবে। ওসব বাবাজি তুমি আমার উপর ছেড়ে দাও। লক্ষ্মী পুজোর পরেই যেন যাত্রা করা যায়। টানা 2 মাসের ছুটি মঞ্জুর হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন, ডোন্ট ওয়ারি, ইট উইল বি এক্সটেন্ডেড ইফ সো নিডেড।
বুড়ি মা, শাশুড়ি, শ্বশুর, 3টে বাচ্চা, তার উপরে অসুস্থ বউ। তাই সব ভেবেচিন্তে ধীরে সুস্থে একটা লম্বা ফর্দ তৈরি হলো। শুকনো ফল, খাবার, ওষুধপত্র, চিঁড়ে, মুড়ি, খই, মুরগি, চাল, ডাল, আলু, মশলাপাতি, বাসনপত্র, আরও অন্যান্য সব কিছু কেনাকাটা, জোগাড়যন্ত্র, এ কি কম কথা? এছাড়া পশ্চিমে শীত খুব বেশি, নতুন করে লেপ তোষক, বাচ্চাদের শীতের পোশাক আশাক, জ্বালানির জন্য তেল, সব নিয়ে 3-3টে ঘোড়ার গাড়ি বোঝাই হয়ে রওনা হলো হাওড়ার ঘাটে, যেখানে বিশাল বজরা গঙ্গার উপরে নোঙ্গর করে অপেক্ষা করছে। নৃত্যলাল বজরায় উঠলেন কাঁধে বন্দুক নিয়ে, হাতে আরও একটি বন্দুক। জামাইয়ের হাতে দিয়ে বললেন, একটু অভ্যেস করে নিও, বলা তো যায় না কখন দরকার লাগে। বুড়ো ঘনশ্যাম মালো গলায় নতুন গামছা দিয়ে হাত জোড় করে এসে দাঁড়ালো নৃত্যলালের সামনে। হুজুর, জোয়ার শুরু হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হলো। এবার আজ্ঞা করুন, নোঙর তুলে মা গঙ্গারে স্মরণ করে যাত্রা শুরু করবি। নৃত্যলাল পাটাতনে দাঁড়িয়ে 2 হাত জড়ো করে কপালে ঠেকিয়ে প্রণাম করলেন মা গঙ্গাকে। জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে। ঘোনা মাঝি হাঁক দিল, নোঙর তুলো রে, পাল খাটাও রে, বুলো রে সব জয় মা গঙ্গা, গঙ্গেশ্বরী জয়। সমবেত হাঁক উঠল, জয় মা গঙ্গা, গঙ্গেশ্বরী জয়, জয় মা গঙ্গা, গঙ্গেশ্বরী জয়, জয় মা গঙ্গা, গঙ্গেশ্বরী জয়, জয় মা গঙ্গা, গঙ্গেশ্বরী জয়। নোঙর তোলার বিকট ঘর ঘর শব্দে অঘরের 3 কন্যা চমকে উঠে মাকে জড়িয়ে ধরে। আবার একটু শব্দ হয়, এটা একটু অন্যরকম, পাড় থেকে পাটা টেনে তোলার। নৌকা বেশ জোরে একটা দুলুনি দিয়ে যাত্রা শুরু করলো বাঁশপাল ঘাট। পর্বটি এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন। আশা করি গল্পটি আপনাদের ভালোই লাগছে। তাই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করবেন, বন্ধুদের শেয়ার করবেন। পরবর্তী পর্বে আসব অঘোরকালীর সন্তান কামনায় কঠোর সাধনার বিস্তারিত ঘটনা নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।